তার মানে কিছু বিষয়ে খেয়াল করো তাহলে। তুমি আজকে কিভাবে সেজেছ সেটা সবাই খেয়াল করেছে, কিন্তু আফসোস আমারটা বোধহয় কারো নজরেই পড়েনি। এবার প্রেহুলার দৃষ্টি গেল হিয়নের ড্রেস আপে। কালো শার্ট প্যান্ট পরে আছে সে, আপাদমস্তক কালোতে আবৃত। হতভম্ব হয়ে তাকিয়ে রইল প্রিহুলা। মুহূর্তেই হৃৎপিণ্ডের গতিপথ বৃদ্ধি পেল যেন। কিসের ইঙ্গিত দিল হিয়ন? কিশোরীর চোখে স্থির তাকিয়ে আছে হিয়ন, মুখে তার বিস্ময়ের আভা। চট করেই প্রিহুলার হাত থেকে আধো খাওয়া কেকটুকু নিয়ে উঠে দাঁড়ায় হিয়ন। তপ্ত শ্বাস ফেলে বলে, মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়া ভালো নয়, বাকিটুকু আমি খেয়ে নিচ্ছি। কথাটা বলেই কেকটুকু মুখে পুরে নিল হিয়ন। চোখ মুখ সংকুচিত করে বিড়বিড় করে বলল প্রিহুলা, দুনিয়াতে যেন উনি একাই ডাক্তার, যত নিষেধাজ্ঞা সব তার মুখেই। কথাগুলো স্পষ্ট কানে আসলো হিয়নের। একগাল হেসে হেঁটে চলে যেতে যেতে বলল হিয়ন, নির্বোধ মেয়ে। ঘড়িতে রাত 12টা। তিতিন যেন একেবারে ক্লান্ত। এই ভারী গাউনটা এতক্ষণ যাবৎ পরে থেকে জান যাই যাই অবস্থা ছিল। পাশে নতজানু হয়ে বসে আছে প্রিহুলা। তিতিন খুব রাগ করে আছে প্রিহুলার উপর। কেন সে হুট করে তখন রুমে চলে আসলো? অনেকবার নানান কথা বলে তিতিনকে বোঝানোর চেষ্টা করছে প্রিহুলা। কোনো কথাই কর্ণপাত করছে না তিতিন। নিজের মতো করে ব্যস্ত সে। ল্যাপটপ নিয়ে বসেছে। খাটের উপর তিতিনের ফোন বেজে উঠল। প্রিহুলা এগিয়ে গিয়ে ফোন হাতে নিতেই দেখলো স্ক্রিনে রিহাত নাম ভেসে আছে। দৃষ্টি তুলে এক পলক তাকালো তিতিন। উঠে এসে ফোন হাতে নিল। টুনি হেলে দুলে ঘরে প্রবেশ করতে করতে জানায় হিয়ন ডাকছে প্রিহুলাকে। তিতিন কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। অগত্যা হিয়নের রুমের দিকে গেল প্রিহুলা। খাটে বই নিয়ে বসেছে হিয়ন। দরজার কাছে প্রিহুলার উপস্থিতি টের পেতেই ভেতরে প্রবেশ করতে বলল। কোনো রকম কথা না বলে এগিয়ে আসলো প্রিহুলা। এত রাত্রিরে ডাকার জন্য বেশ অবাকই হয়েছে যেন। বইটা পাশ টেবিলে রেখে প্রিহুলার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল হিয়ন। ভ্রু কুচকে সেটা হাতে নিল প্রিহুলা। থমথমে গম্ভীর স্বরে বলল হিয়ন, আজকের ড্রেসে বড্ড বেমানান আনছিলে, তাই না? তেমন কেউ আকর্ষিত হয়নি তোমার প্রতি। মনে মনে না জানি কত রাগ করেছিলে আমার উপর, কে জানে। ভাবলাম একটা মানুষের মন খারাপের জন্য যেহেতু আমি দায়ী, তার মন ভালো করতে হবে আমাকেই। এখানে তোমার পছন্দ মতো একটা ড্রেস আছে, এক্ষুনি পরে এসো এটা। হিয়নের কথা শুনে স্তম্ভিত হলো প্রিহুলা। লোকটা কি তার ভেতর পড়ে নিয়েছে? আজকে যেহেতু পার্টি শেষ, তাহলে আর এই জামা নিয়ে আসার কি দরকার ছিল? সবার সম্মুখে তো হেনস্থা হয়েছেই প্রিহুলা। শত ভাবনা রেখে ব্যাগ থেকে জামা বের করলো। পুরোটা জামা মেলে ধরতেই বাকরুদ্ধ হয়ে গেল প্রিহুলা। এত ছোট্ট একটা জামা! এটা তো টুনির ফ্রকের চেয়েও ছোট লাগছে। এই রকম জামা পরা কোনো মতেই সম্ভব নয়। হিয়নের উপর আবারও চরম রাগ হলো প্রিহুলার। এই রুষ্ট লোকটার মাথায় কি চলে কে জানে। থুতনিতে হাত রেখে বলল হিয়ন, এটা হচ্ছে মিডি ড্রেস, একদম তোমার মনের মতো। এবার পরে এসো তো, একটুখানি দেখি কেমন আধুনিকা লাগে তোমাকে। হিয়নের কথা শুনে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো প্রিহুলা। অযথা অযৌক্তিক রাগ যেহেতু দেখিয়েই ফেলেছে, এখন তো তার মাসুল গুনতেই হবে। আসলে আমরা পরিস্থিতিতে না পড়লে সেটা সম্পর্কে আন্দাজ করতে পারি না। চরম অস্বস্তি খেলে গেল প্রিহুলার মুখাবয়বে। আমতা আমতা করে বলল, আমি কি একবারও বলেছি এসব জামার জন্য আমি পার্টিতে ছিলাম না? আমার মাথা ব্যথা ছিল, আর এসব জামা পরি নাকি আমি? দেখতেই তো কেমন কেমন লাগছে। তুমি আবারও বোকার পরিচয় দিলে মেয়ে। আমি বলেছি ড্রেসটা পরে আসবে, মানে তুমি এক্ষুনি এটা পরে আসবে। শুকনো ঢোক গিলে নিয়ে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রিহুলা। ছোট্ট কিশোরীকে জব্দ করে ওষ্ঠকোণে হাসি খেলে গেল হিয়নের। প্রিহুলার রাগ করার পরিণাম যে এতটা ভয়াবহ রূপ ধারণ করবে মেয়েটা বোধহয় বোঝেইনি। তপ্ত শ্বাস ফেলল হিয়ন। ছোট্ট কিশোরী বোধহয় শক্তপোক্ত জায়গা গড়ে নিচ্ছে অন্তঃকরণে। যথাসম্ভব নিজেকে দূরত্বে টেনে নিয়েছে হিয়ন। ঘুরে ফিরে এখানেই আবদ্ধ হতে হয় তাকে।
বিষয়টা ইদানিং খুবই পীড়া দিচ্ছে। কিশোরী মেয়েটার তো সম্পূর্ণটাই আবেগ, হিয়ন তো সম্পূর্ণ বুঝতার যুবক, তাকে তো সবটা বুঝতে হবে। তার ভালোবাসার অনুভূতির মূল্য কি কখনো বুঝবে এই মেয়ে? এদিকে মায়ের কড়াকড়ি নির্দেশ অহনাকে পুত্রবধূ করবে, সেই ভাবনা থেকেই রিংটা নিয়েছে হিয়ন। কয়েকদিন পর অহনার সঙ্গে লম্বা একটা সময় কাটবে। নিজের মনকে মানাতে পারলে আগে পিছিয়ে আর ভাববে না হিয়ন। সোজা আংটি পরিয়ে দিবে অহনাকে। বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে। ওয়াশরুম থেকে বেরোবার নামগন্ধ নেই প্রিহুলার। ভ্রু কুচকে সেদিকে এগিয়ে গেল হিয়ন, দরজার বাহির থেকে বলল, প্রিহুলা, তুমি কি ঘুমিয়ে গেছো ভেতরে? এখনো বের হচ্ছ না কেন? নাকি সারা রাত ওয়াশরুমেই কাটাবে? ভেতর থেকে কাঁপা কাঁপা গলায় বলল প্রিহু। জামাটা আমার গায়ে ঠিকঠাক হচ্ছে না, এটা না পরলে হয় না। প্রিহুলার গাইগই করার কারণটুকু বেশ বুঝতে পারছে হিয়ন। তখন রাগ করার আগে অন্তত এটুকু বোঝা উচিত ছিল মেয়েটার, এখন শাস্তি ছাড়া এই মেয়েকে ছাড়া যাবে না কোনো মতে। বারংবার তাড়া দিতে থাকলো হিয়ন। মিনিট 10 পরে দরজা খুলে দিল প্রিহুলা। পরনে তার গাঢ় নীল রঙা থ্রি-পিস, মিডি ড্রেস হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বোকার মতো তাকিয়ে আছে হিয়ন। ধরে নিয়েছে প্রিহুলা ঠিক জামাটা পরে বেরোবে। দরজার বাহির থেকে লাইলা খাতুনের ডাক আসলো। দ্রুত মাথা তুলে তাকালো প্রিহুলা। অন্যরকম এক ভয় খেলে গেল মুখাবয়বে। হাত থেকে মেঝেতে জামাটা ফেলে কোনো রকম বেরিয়ে গেল সে। প্রিহুলাকে হন্তদন্ত হয়ে বেরুতে দেখে ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইলেন লাইলা খাতুন। চোরের মতোই যেন পালালো মেয়েটা। এত রাতে হিয়নের রুম থেকে বেরুনোটা শোভা পায়নি মোটেও। মাথা ব্যথার মলম নিয়ে রুমে প্রবেশ করলেন লাইলা খাতুন। আলমারির দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে আসলো হিয়ন। তখন বাহির থেকে ফেরার সময় মায়ের কাছে মাথা ব্যথার মলম চেয়েছিল। মামনি আর একটু পরে আসলেই মেয়েটাকে আচ্ছা মতো একটা শাস্তি দেওয়া যেত। ছেলের দিকে সন্দেহবাতিক দৃষ্টি লাইলা খাতুনের, সেটুকু বুঝতে বাকি নেই হিয়নের। এই প্রথম তার কোনো জড়তা কাজ করছে না, যেন স্বাভাবিকই মনে হচ্ছে সব কিছু। এখানে ভুল অন্যায় কিছুই চোখে পড়ল না। তবে কি মন ধীরে ধীরে সবটা মেনে নিচ্ছে? এতটা পার্থক্যের মধ্যে ভালোবাসা জন্ম নেয় কি করে? অন্যমনস্ক ছেলের দিকে কিয়ৎক্ষণ নীরব দৃষ্টি ফেলে তাকিয়ে রইলেন লাইলা খাতুন। পরক্ষণে খাটের উপর মলমের টিউবটা ছুঁড়ে ফেলে চলে গেলেন। ভাবনার ঘোর কাটল হিয়নের। মাকে পিছু ডাকলো না, তবে অনুভব করলো তার মাথা ব্যথাটুকু আর নেই। ছোট্ট কিশোরীর আগমনে ব্যথা কখন গায়েব হলো? আশ্চর্য। হোস্টেল থেকে তিতিন ফিরেছে প্রায় মাসখানেক হয়ে যাচ্ছে। পড়ার যে একেবারে চাপ ছিল না এমন নয়, সামনেই সেমিস্টার ফিনাল পরীক্ষা। ব্যবসায়িক বিষয়াদি বুঝতে অনেকটা সময় পার হয়ে গেছে তার। ব্যাগপত্র গোছাচ্ছে তিতিন। আজকেই তাকে হোস্টেলে চলে যেতে হবে। সেখান থেকে না হয় ফাঁকে সময় বের করে শোরুম থেকে ঘুরে আসা যাবে। বাইরে খানিকক্ষণ বাদেই সন্ধ্যা নামবে। আকাশ ধূসর ঘোলাটে হয়ে আসছে। ব্যাগ গোছানো হয়ে গেলে জানালা লাগিয়ে পর্দা টেনে দিল তিতিন। পুরো রুমটাই চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল একটু। নিজের মতো করে খুব যত্ন নিয়ে রুমটা সাজিয়েছে সে, অথচ এখানে থাকার সৌভাগ্য খুব কমই হয়েছে তার। এইচএসসি এর পর থেকেই ছাড়তে হয়েছিল বাড়ি। হয়তো খুব দ্রুত পড়াশোনার পাট চুকিয়ে বাড়ি ফিরবে, কিন্তু কতদিন আর থাকা হবে নিজের রুমটাই? রিহাত বলেছে পড়াশোনা শেষ হলেই বাসায় বিয়ের প্রস্তাব রাখবে। এদিকে ব্যবসাটা সবে হাতে নিয়েছে তিতিন। সবকিছু শেষ অবধি ঠিকঠাক সামলাতে পারলেই হলো। এর আগে রিহাতের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে রিহাতকে ছোট্ট একটা বার্তা পাঠালো তিতিন। তোমার অফিস ছুটি হলে আমার সাথে একটু দেখা করো রিহাত, আমি হোস্টেলে ফিরে যাচ্ছি। ফোনটা ফের পকেটে পুরে নিয়ে লিভিং রুমে চলে আসলো তিতিন। মেয়ের হাতে ব্যাগপত্র দেখে ভারী অবাক হলেন লাইলা খাতুন। বিস্মিত গলায় বললেন, তুই কি হোস্টেলে চলে যাচ্ছিস তিতিন? বলানি কনি হুট করেই চলে যাবি? আজকে তো হিয়নও চলে যাবে, তুই না হয় কালকে যেতিস। লিভিং রুমের এক কোণায় ছোট টেবিল পাতা, সেখানে শিক্ষকের কাছে পড়ায় ব্যস্ত প্রিহুলা। তবে তার মন পড়ে আছে তিতিনের দিকে।
মা মেয়ের কথা ঠিক কানে পৌঁছিয়েছে। মুহূর্তেই মনটা বেজায় খারাপ হলো। এবার বেশ অনেকটা সময় ছিল তিতিনের। চলে যাবে শুনে বড্ড খারাপই লাগছে প্রিহুলার। মুখ ভার করে মামনির কথার প্রতি উত্তরে বলল তিতিন। আমাকে আজকেই ফিরতে হবে মামনি। এই কয়দিনে পড়াশোনা অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষার আর বেশি দিন নেই। ভাইয়া হয়তো এক্ষুনি চলে আসবে। ফোন করেছিলে মামি, দেখা করেই যাব। দীর্ঘশ্বাস ফেলে বললেন লাইলা খাতুন। ঠিক আছে, তুলি বোধহয় চা নাস্তা বানাতে গেছে, শেষ করে যা, আমি গিয়ে দেখছি কত দূর হলো। সোফায় বসলো তিতিন। পাশেই মুখ ভার করে খারাপ লাগা প্রকাশ করছে টুনি। এই কয়দিন তিতিন, প্রিহুলা, টুনি মিলে বেশ আনন্দময় সময় কাটিয়েছে। টুনির মাথায় হাত বলিয়ে দিল তিতিন। পরক্ষণে হাতে দুটো চকোলেট ধরিয়ে দিল। তাতেও মন ভরল না ছোট্ট টুনির। কারো শূন্যতা কি অন্য কিছু দ্বারা পূরণ হয়? সত্যি বলতে তিতিনেরও বড্ড খারাপ লাগছে। এক পলক প্রিহুলার দিকে তাকালো তিতিন। ছুটি হবার আশায় বসে আছে, নয়তো মেয়েটার সঙ্গে কথা না বলেই বেরিয়ে যেতে হবে। প্রিহুলাকে নিয়ে নতুন কিছু ভেবেছে তিতিন। সেই কাজটা এখন ঠিকঠাক সম্পন্ন হলেই হয়। খারাপ লাগার দোহাই দিয়ে আজকে খানিকটা আগেই ছুটি নিয়েছে প্রিহুলা। এক দৌড়ে তিতিনের সম্মুখে এসে দাঁড়িয়েছে। ছোট্ট কিশোরীর চোখ দুটো কেমন চলে ভাবছে। তিতিন ঘড়ির দিকে তাকিয়ে কণ্ঠে ক্ষীণ রাগ ধরে নিয়ে বলল। তোমার না পরশু থেকে ফাইনাল পরীক্ষা, এটুকু পড়লে কেন? আমি তো আছি, ভাইয়া না আসা অবধি আমি যাব নাকি? মুখখানা কাচুমাচু ভঙ্গি করে বলল প্রিহুলা। পড়ায় মন বসছিল না। তুমি কি সত্যিই চলে যাবে তিতিন আপু? তুমি কি সত্যিই চলে যাবে তিতিন আপু? আর কয়টা দিন পরে যেও। ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলল তিতিন। আর কয়েকটা দিন পর বাসায় আসবো, বুঝলে? তোমার পরীক্ষা কবে নাগাদ শেষ হবে আমাকে জানাবে। ফ্যাশন হাউসের ফটোশ্যুট করব তোমাকে দিয়ে, শুধুমাত্র আমাদের লাইলা ফ্যাশন হাউস এর হয়ে কাজ করাবো। বাকিটা পরবর্তীতে বলে দেবে, এখন তো হাতে সময় নেই। সদর দরজা খোলা পেতেই ভেতরে প্রবেশ করলো হিয়ন। তিতিনের প্রতিটি কথায় কর্ণপাত হয়েছে তার। তবে এই বিষয়ে তার মন কেমন সায় দিচ্ছে না। হতে পারে লাইলা ফ্যাশন হাউসের বদৌলতে প্রিহুলা একসময় চেনা মুখ হয়ে উঠবে। পরবর্তীতে জীবন আরো দুর্বিষহ হয়ে যাবে মেয়েটার। কাজে দক্ষ পটু হয়ে উঠলে একের পর এক কাজ অবশ্যই আসবে। পড়াশোনার মারাত্মক ক্ষতি হবে। এই মুহূর্তে পড়াশোনা নিয়ে এগিয়ে যাওয়াটাই উত্তম মনে হচ্ছে। তবে এই যুগে প্রতিভা থাকলে কেউ আর হাত গুটিয়ে বসে থাকে না, অবশ্যই তা প্রকাশ করে। প্রিহুলা রাজি থাকলে এখানে হিয়নের নিষেধাজ্ঞা জারি করাটা বেমানানি দেখায়। সামর্থ্য ফলাতে হলে সম্পূর্ণ অধিকার আর সুযোগ থাকতে হয়, যার কোনোটাই এই মুহূর্তে নেই হিয়নের। তপ্ত শ্বাস ফেলে তিতিনের কাছে এগিয়ে আসলো হিয়ন। ভাইকে দেখা মাত্রই বসা থেকে উঠে দাঁড়ায় তিতিন। চোখের কার্নিশ জুড়ে তার নোনা জল। ভাইকে আবারও কবে সচক্ষে দেখবে কে জানে। তিতিনের মাথায় হাত বলিয়ে দিল হিয়ন। পুরুষালী ভারী কণ্ঠ ভেঙে আসতে চাইছে। কষ্টগুলো কণ্ঠনালী চেপে ধরেছে। নিচের কান্নাটুকু চেপে রেখে বলল তিতিন। খুব খারাপ লাগছে ভাইয়া, যে কাজের উদ্দেশ্যে যাচ্ছিস সেটা সফল হোক। অহেতুক অন্য কোনো চিন্তা মাথায় নিবি না, সবসময় নিজের মনের কথা শুনবি। আমার মামনি আর বাবাই কোনো কথা কখনো বিবেচনা করবি না। আমি জানি সেই সঠিক বুঝটুকু তোর আছে। তিতিনের কথা বুঝতে বাকি নেই হিয়নের। বোন কৌশলে তাকে চমৎকার এক বার্তা দিয়ে দিল। ছোট থেকেই একরকম তুখর বুদ্ধিমতী তিতিন। চা আর খাবার নিয়ে রুমে প্রবেশ করলো তুলি। প্রিহুলা এখনো স্থির দৃষ্টি ফেলে দুই ভাই বোনকে দেখছে। কত ভালোবাসা তাদের মধ্যে, মাত্র কিছুদিনের দূরত্বই তো। এতেই তাদের বুক ফেটে চৌচির। অথচ প্রিহুলা বছর খানিক হয়ে যাচ্ছে পরিবার থেকে দূরত্বে। তারও তো মনে ভাঙনের সৃষ্টি হয়। পরিবারকে এক নজর দেখার তৃষ্ণা তাকে মরিয়া করে তোলে।
ছুঁতে আর পারে কই তাদের? সে তো কোটি কোটি আলোকবর্ষ দূরত্বে। ভাইয়ের থেকে বিদায় নিল তিতিন। পরক্ষণে ভেতরের রুমে গেল মামুনিকে বলতে। হিয়ন দৃষ্টি তুলে তাকালো ছোট্ট কিশোরীর পানে। পুতুলের ন্যায় কেমন দাঁড়িয়ে আছে মেয়েটা, চোখ দুটো জলে টই টম্বুর। অত্যল্পকালে হিয়নের ইচ্ছে হলো দুহাতে আলতো করে মুছে দিক সেই নোনা জলটুকু। কোথাও এক অদৃশ্য দেওয়াল প্রতিবাদী হয়ে রুখে দাঁড়ালো ভিতর থেকে। কেউ আত্মচিৎকার করে বলল, খবরদার, এই কিশোরীকে যে তোমার ধরতে মানা। কোন অধিকারে ছুঁয়ে দেবে তাকে? সে কি তোমায় অধিকার দিয়েছে, নাকি তোমার পরিবার সবটা মেনে নিয়েছে? তবে এত স্পর্ধা কোথা থেকে আসে তোমার? নিজের অনুভূতিকে প্রশ্রয় দিয়ে তো কোনো রকম অন্যায় করতে পারো না তুমি। প্রিহুলার দিকে হাত বাড়াতে গিয়েও থমকে গেল হিয়ন। পরক্ষণে দ্রুত রুমে চলে গেল। তিতিন ফিরে এসে দেখল ছোট্ট কিশোরী ঠাই দাঁড়িয়ে আছে। কোনো ভাবনার জাল তাকে একেবারে আষ্ঠে পৃষ্ঠে আবদ্ধ করে নিয়েছে যেন। তপ্ত শ্বাস ফেলে এগিয়ে আসলো তিতিন। প্রিহুলার কাঁধে হাত রাখতেই ভয়ানক চমকালো মেয়েটা। ঘোলাটে চোখ মুছে নিল দ্রুতই। অধরষ্ট যথাসম্ভব টানলো মলিন হাসি। পাল্টা একটুখানি হেসে বলল তিতি, ভাইয়ার জন্য মন খারাপ করছে। এইটুকু সময় দেখতে দেখতে চলে গেছে। ভাইয়ার লোকাম টেনেন্স চিকিৎসক হিসেবে দেশের বাইরে যাচ্ছে। সেখান থেকে অন্য কোথাও হয়তো যেতে পারে। বছরখানেক সময় লাগতে পারে তার ফিরতে। এর বেশি সময় লাগবার কথা নয়। আমার মনে হয় এই দূরত্বটুকুনির খুব প্রয়োজন ছিল। সামনে পরীক্ষা তোমার, মন দিয়ে পড়াশোনা করো। আমি আসছি, ভালো থেকো। তিতিনের কথার প্রতি উত্তরে কিছুই বলতে পারল না প্রিহুলা। তার কি সত্যিই রুষ্ট ডাক্তারের জন্য মন খারাপ ছিল, নাকি কেবল পরিবারের কথা ভেবেই কষ্ট হচ্ছে? নিজের কাছে করা প্রশ্নটুকুরও নিরুত্তর রইল। জীবন সত্যিই অদ্ভুত। নিজ সত্তাকেই কখনো কখনো বোঝা দেয়। কফি হাউসে মুখোমুখি বসে আছে রিহাত আর তিতিন। ঘড়ির মোটা কাঁটাটা 8টার ঘরে। মনে আজ বিষণ্ণ তিক্ততা বিরাজ করছে। রিহাতকে বলার জন্য সমস্ত কথা গুছিয়ে এসেছিল সে, অথচ মন খারাপের নিচেই চাপা পড়ে রইল সব। আজকের দিনটা কথা বলার জন্যে উপযুক্ত মনে হচ্ছে না। ইচ্ছে করছে হোস্টেলে চলে যেতে, কিন্তু ছেলেটাকে এইভাবে ডেকে নিয়ে এসে এখন কোনো কারণ ছাড়া চলে যাওয়াটা অশোভনীয়। সম্মুখে দৃষ্টি তুলে তাকালো তিতিন। সারাদিনের ক্লান্তির ছাপ স্পষ্ট রিহাতের চোখে মুখে। তবুও দিব্যি স্বাভাবিক সে। প্রিয়তমার একটা বার্তাতেই সোজা উপস্থিত সে। কফিতে চুমুক দিয়ে তিতিনের চোখের দিকে তাকিয়ে বলল রিহাত, তোমার মেসেজ পেয়ে বুঝেছিলাম জরুরি কিছু বলবে। এখন দেখছি কেমন উদাসীন হয়ে আছো, শরীর খারাপ করছে। মন খারাপ সেটুকু তোমায় প্রথমে দেখতে পেয়ে বুঝেছি। রিহাতের চোখের দিকে তাকালো তিতিন। যথেষ্ট স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, হ্যাঁ, আমার প্রচণ্ড মন খারাপ। এবার প্রেমিক পুরুষ হিসেবে তোমার দায়িত্ব হলো আমার মনটা ভালো করে দেওয়া। তারপরে জরুরি কথাটা বলবো। মন খারাপ থাকলে সিরিয়াস কথাবার্তা বলা যায় নাকি? শব্দ করে হাসল রিহাত। সেই হাসির দিকে মুগ্ধ নয়নে তাকালো তিতিন। গজদাতের এই হাসিটুকু দেখলে নিমেষেই মন ভালো হয়ে যায় তিতিনের। এই ছেলের মধ্যে কি আছে জানা নেই, তার উপস্থিতিটুকুই মন শান্ত করতে যথেষ্ট। হাসি থামিয়ে হতাশ গলায় বলল রিহাত, ভাইয়া আজ চলে যাবে বলেই মন খারাপ। বউ হলে নানানভাবে অনেক উপায়ে মন ভালো করা যেত, কিন্তু প্রেমিকার মন ভালো করা কোনো রকম কৌশল আমার জানা নেই। বন্ধুদের যতটা দেখেছি তারা গার্লফ্রেন্ডকে অনেক গিফট দিলে, রেস্টুরেন্টে নিয়ে গেলে তাদের মন ভালো হয়ে যায়, কিন্তু আমার তিনি তো ভিন্ন। সে আমাকে প্রেমিক পুরুষ হতে দিল কই? আমি বরং স্বামী হওয়ার অপেক্ষায় আছি। রিহাতের দিকে তীর্যক দৃষ্টি ফেলে তাকালো তিতিন। চোখ সরু করে বলল, আচ্ছা, পুরুষ মানুষ বিয়ের পর প্রেমিক থাকে নাকি? গার্লফ্রেন্ড থাকলে তাদের যত্নআতি সব দেখা যায়, স্বামী হলে প্রেম তখন পালায়। তোমার ধারণা সম্পূর্ণ ভুল তিতিন। একজন পুরুষ স্বামী হলো সর্বপ্রথম সে প্রেমিক। আমি শুধু স্তব্ধতম উপায়ে প্রেমিক হতে চাই, যার জন্য স্বামী হওয়ার প্রয়োজন।
বিয়ের পরে মনের জানালা দরজা এমনভাবে আটকে রাখবো, তারপর দেখি প্রেম পালায় কোন দিক দিয়ে। গভীর মগ্ন হয়ে রিহাতের কথা শুনছে তিতিন। প্রতিটি ক্ষণে ক্ষণে নিত্য নব্যভাবে এই ছেলেটা প্রেমে পড়তে বাধ্য করে। প্রেম করবে না শপথ করা তিতিনও মুখ থুবড়ে পড়েছে রিহাতের ভালোবাসায়। এরকম পুরুষকে ভালো না বেসে থাকা যায়? ভাবুক তিতিন রিহাতের চোখের দিকে তাকিয়ে বলল। তিতিনের সবগুলো কথা বেশ মনোযোগ নিয়ে শুনল রিহাত। বরাবরের মতোই তিতিনের কথা তার যুক্তিযুক্ত মনে হলো। মেয়েটা একেবারে স্পষ্টবাদী, যা বলে সরাসরি, লুকিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা নেই, সোজা সাপটা একদম। একটুখানি হেসে বলল রিহাত,